ইউজ অফ am2 is to are2, অর্থাৎ am is are, এদেরকে কিন্তু আমরা বলি যে প্রাইমারি অক্সিলারি ভার্ব। আবার এর সঙ্গে টু যুক্ত আছে, অর্থাৎ একসঙ্গে একটা ফ্রেজাল ভার্বের মতো কাজ করে এবং সেন্টেন্সে বসে মডাল অক্সিলারির মতোই এরা কিন্তু একটা ডিফারেন্ট মিনিং দেয়। সেই মিনিংটা আমাদেরকে বুঝতে হবে। কেমন? দেখেন, সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে তে যুক্ত হয়, এই ধরনের বাক্যকে ইংরেজি করার জন্য am2 is to are2 এর ব্যবহার হয়। সাবজেক্ট প্লাস am2 is to are2 প্লাস ভার্বের বেস ফর্ম। ঠিক আছে? যেমন দেখেন, মুক্তাকে প্রত্যহ রান্না করতে হয়। মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি। অর্থাৎ জিনিসটা ঠিক কেমন? কাউকে, এখানে বিষয়টা হচ্ছে এরকম, সেন্সটা এরকম দেয়, বাধ্যতামূলকভাবে কোনো একটা কাজ করতে হয়, বা বাধ্যতামূলকভাবে কারো কোনো একটা কাজ করা লাগে। এইটাকেই বলা হয় মূলত am2 is to are2 বা সেমি মডাল ভার্বের ব্যবহার। অর্থাৎ আপনি এই কথাটাকে কিন্তু সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও বলতে পারতেন। ফর এক্সাম্পল, মুক্তা প্রতিদিন রান্না করে, ইংলিশ কি হবে? যে মুক্তা কুকস রাইস ডেইলি। বাট এটা অ্যাজ ইউজুয়াল একটা কথা হয়ে যায় যে মুক্তা প্রতিদিন রান্না করে, মুক্তা কুকস রাইস ডেইলি। কিন্তু আমি কি বলছি যে মুক্তাকে রান্না করতে হয়। অর্থটা কি দাঁড়াচ্ছে? মুক্তা ইজ টু কুক রাইস। কাউকে কিছু করতে হয়, মনে করেন আপনার একটা মেয়ে আছে, আপনি তাকে বিয়ে দিছেন শ্বশুর বাড়িতে। ঠিক আছে? এখন আপনি, আপনার আহ, কেউ চায় না যে তার মেয়ে খুব কষ্ট করে খাক বা খুব কষ্টে থাকুক। এখন আপনি দেখতেছেন কি খুব বেশি কাজ করা লাগতেছে আপনার মেয়েকে, শ্বশুর বাড়িতে প্রতিদিন 3 বেলা ভাত রান্না করতে হচ্ছে, এটা ওটা। তো আপনি বলতেছেন যে আমার মেয়েটাকে ওইখানে বিয়ে দিয়েছি, প্রতিদিন ওর শ্বশুর বাড়িতে রান্না করা লাগে। এই যে একটা আফসোস নিয়ে কথা বলা, কাউকে কোনো কিছু করতে হয়, ইচ্ছা না থাকলেও, করতে না চাইলেও কাজটা করা লাগে, এই সেন্সটা মেনটেন করার জন্য মূলত এই am2 is to are2 এই ভার্বের ব্যবহার হয়ে থাকে। এটা হচ্ছে মেইন কথা। এরপর দেখেন, বোঝার ট্রাই করেন। এরপর যেটা বলছি আমি, জাকিরকে প্রত্যহ অফিসে যেতে হয়। জাকির ইজ টু গো টু অফিস এভরিডে। ইজ টু গো টু অফিস এভরিডে। হ্যাঁ? এরপর কি আছে দেখেন, ছাত্রদের প্রচুর অধ্যয়ন করতে হয়। স্টুডেন্টস আর টু স্টাডি মাস। অর্থাৎ জাকিরকে অফিসে যেতে হয় কেন? সে চাকরি করে তাই, সে চাকরি না করলে বেতন পাবে না, বেতন না পারলে খাবে কি? তো এই জন্য তার অফিসে যাওয়া লাগে। তো এই বিষয়টাকে আমার এখানে বুঝতে হবে। হ্যাঁ, স্টুডেন্টরা পড়ে কেন? পরীক্ষায় ভালো রেজাল্ট করবে তাই পড়ে। অর্থাৎ কোনো কিছুর পিছনে আমার একটা রিজন থাকবে, আমার একটা কারণ থাকবে, যে এই কারণে আমার এই কাজটা করা লাগে। এটা হচ্ছে মেইন কথা। ঠিক আছে? এরপর দেখেন, এইগুলো যদি আপনি নেগেটিভ করতে চান বা ইন্ট্রোগেটিভ করতে চান, তখন আপনাকে কি করতে হবে? তখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ভার্বগুলোর সঙ্গে নট বসাতে হবে। যেহেতু আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে, তো এই অক্সিলারি ভার্বগুলোর সঙ্গে নট বসালে সেন্টেন্সগুলোকে নেগেটিভ করা যায়। তাদের প্রত্যহ স্কুলে যেতে হয় না। দে আর নট টু গো টু স্কুল এভরিডে। পপিকে প্রত্যহ ভাত রান্না করতে হয় না। পপি ইজ নট টু কুক রাইস ডেইলি। আমার এখন ক্লাস নিতে হয় না। আই এম নট টু টেক এ ক্লাস নাও। ইন্ট্রোগেটিভ করলে জাস্ট অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আসবে। যে ইভানকে কি প্রতিদিন পড়তে হয়? ইজ ইভান টু রিড এভরিডে। তাদের কি প্রতিদিন কাজ করতে হয়? আর দে টু ওয়ার্ক এভরিডে। তাদের কি প্রতিদিন কাজ করতে হয়? আর দে টু ওয়ার্ক এভরিডে। অর্থাৎ জাস্ট অক্সিলারি ভার্বটা সামনে আসবে, টুটা কিন্তু সাবজেক্টের পরে থাকবে। আমরা বলছি যে এখানে ভার্বটা হচ্ছে am2 is to are2, বাট যখন আমি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করতেছি, আমার টু সাবজেক্টের পরে থাকবে। শুধুমাত্র অক্সিলারি ভার্বটাই কিন্তু আমার এই জায়গাটাতে বা আগে আসবে। শুধুমাত্র অক্সিলারি ভার্ব এটাই আমার আগে আসবে। এরপর দেখেন, এখানে আমার এই ভার্বগুলো দিয়ে কিছু সেন্টেন্স প্র্যাকটিস আছে। এই প্র্যাকটিসটা আমি পিডিএফ ফাইল দিলে, ক্লাস রেকর্ড দিলে আপনাদের করে ফেলতে হবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এখান থেকে মূলত কোন জায়গাটার প্র্যাকটিস করতে হবে একটু বোঝার ট্রাই করেন।
রুমা ইজ টু কুক রাইস, রুমাকে ভাত রান্না করতে হয়। রহিম ইজ টু গো টু মার্কেট, রহিমকে বাজারে যেতে হয়। আই অ্যাম টু রেড বুক, আমাকে বই পড়তে হয়। আই অ্যাম টু রিড বুক। দে আর টু প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে, তাদের প্রতিদিন প্র্যাকটিস করতে হয়। শি ইজ টু ক্যাচ ফিশ এভরি ডে, তাকে প্রতিদিন মাছ ধরতে হয়। আই অ্যাম টু সিং আ সং এভরি সিঙ্গেল ডে, আমাকে প্রতিদিন গান গাইতে হয়। ইউ আর টু লার্ন ইংলিশ এভরি ডে, তোমাকে ইংরেজি শিখতে হয়। রূপা অ্যান্ড সুমা আর টু ডু ওয়ার্ক এভরি ডে, রূপা এবং সুমাকে প্রতিদিন কাজ করতে হয়। তাহলে কাউকে কোনো কিছু করতে হয়। অ্যাম টু ইজ টু আর টু, করতে হয় না, নেগেটিভ কি হবে? অ্যাম ইজ আর নট টু। রুমা ইজ নট টু কুক রাইস, রুমাকে ভাত রান্না করতে হয় না। রহিম ইজ নট টু গো টু দ্য মার্কেট, রহিমকে বাজারে যেতে হয় না। হ্যাঁ, আই এম নট টু রিড বুক, আমাকে বই পড়তে হয় না। দে আর নট টু প্র্যাকটিস, তাদেরকে প্র্যাকটিস করতে হয় না। শি ইজ নট টু ক্যাচ ফিশ এভরিডে, তাদের প্রতিদিন মাছ ধরতে হয় না। আই এম নট টু সিং আ সং এভরি সিঙ্গেল ডে, আমাকে প্রতিদিন গান গাইতে হয় না। ইউ আর নট টু কুক রাইস, তোমাকে ভাত রান্না করতে হয় না। সরি, ইউ আর নট টু লার্ন ইংলিশ এভরি সিঙ্গেল ডে, তোমাকে প্রতিদিন ইংরেজি শিখতে হয় না। তো জাস্ট এইভাবে নেগেটিভ হচ্ছে। এবার দেখেন, এখানে ইন্ট্রোগেটিভ দেওয়া আছে, একটা অ্যাফার্মেটিভ আর একটা ইন্ট্রোগেটিভ। ইন্ট্রোগেটিভটা কিভাবে হয়? জাস্ট অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আসলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয়, আপনারা জানেন। এখন আমাদের মেইন যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই জায়গাটা। দেখেন, একটা সেন্টেন্সকে ভেঙে ঠিক কতগুলো সেন্টেন্সে পরিণত করা যায়, এইটা যদি আপনি করতে পারেন তাহলে এই জায়গাটা ক্লিয়ার হবে, এবং এই সেন্টেন্সগুলোর যদি অ্যাকচুয়াল মিনিংটা আপনি বলতে পারেন। যেমন দেখেন, শি ইজ টু কুক রাইস, বাংলা অর্থ কি? তাকে ভাত রান্না করতে হয়। শি ইজ নট টু কুক রাইস, তাকে ভাত রান্না করতে হয় না। ইজ শি টু কুক রাইস, তাকে কি ভাত রান্না করতে হয়? ইজেন্ট শি টু কুক রাইস, তাকে কি ভাত রান্না করতে হয় না? ওয়াই ইজেন্ট শি টু কুক রাইস, তাকে কেন ভাত রান্না করতে হয় না? ওয়ার ইজ শি টু কুক রাইস, তাকে কোথায় ভাত রান্না করতে হয়? ওয়েন ইজ শি টু কুক রাইস, তাকে কখন ভাত রান্না করতে হয়? দেখেন, ইউ আর টু রিড আ বুক, তোমাকে বই পড়তে হয়। ইউ আর নট টু রিড আ বুক, তোমাকে বই পড়তে হয় না। আর ইউ টু রিড আ বুক, তোমাকে কি বই পড়তে হয়? আরেন্ট ইউ টু রিড আ বুক, তোমাকে কি বই পড়তে হয় না? নেগেটিভ ইন্ট্রোগেটিভ, হ্যাঁ। আরেন্ট ইউ টু রিড আ বুক, তোমাকে কি বই পড়তে হয় না? ওয়াই আর ইউ টু রিড আ বুক, তোমাকে কেন বই পড়তে হয়? ওয়াই আরেন্ট ইউ টু রিড আ বুক, তোমাকে কেন বই পড়তে হয় না? হাউ আর ইউ টু রিড আ বুক, তোমাকে কিভাবে একটা বই পড়তে হয়? ওয়েন আরেন্ট ইউ টু রিড আ বুক, তোমাকে কখন বই পড়তে হয় না? সো এই জায়গাটার প্র্যাকটিস করতে হবে, এইভাবে সেন্টেন্স গুলোকে ভাঙতে হবে, অর্থাৎ নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত নেগেটিভ ইন্ট্রোগেটিভ করে তার বাংলা মিনিংটা আমাকে বের করতে হবে। এই হচ্ছে এম টু ইজ টু আর টু, অর্থাৎ কাউকে কোনো কিছু করতে হয় এটা মেনশন করার জন্য আমার এই ভার্বটার ব্যবহার হয়ে থাকে কিন্তু মূলত কিসে? এম টু ইজ টু আর টু। এবার দেখেন, এখানে আর দুইটা ভার্ব আছে, সেটা হচ্ছে ওয়াজ টু ওয়ার টু, অর্থাৎ অতীতে কাউকে কোনো কাজ করতে হতো, এইটাকে মেনশন করার জন্য ওয়াজ টু এবং ওয়ার টু এর ব্যবহার হয়। আমাকে রান্না করতে হতো, আই ওয়াজ টু কুক রাইস। রহিম সাহেবকে প্রতিদিন অফিসে যেতে হতো, মিস্টার রহিম ওয়াজ টু গো টু অফিস এভরিডে। রূপাকে প্রতিদিন স্কুলে যেতে হতো, এখানে ওয়াজ হবে। রূপা ওয়াজ টু গো টু স্কুল এভরিডে। হ্যাঁ, তোমাকে প্রতিদিন বই পড়তে হতো, ইউ ওয়ার টু রিড বুকস এভরিডে। ইউ ওয়ার টু রিড বুকস এভরিডে। তাদের মাঠে গিয়ে অনুশীলন করতে হতো, দে ওয়ার টু প্র্যাকটিস এভরিডে ইন দ্য ফিল্ড। দে ওয়ার টু প্র্যাকটিস এভরিডে ইন দ্য ফিল্ড, অর্থাৎ বর্তমানে কাউকে কোনো কিছু করতে হয়, এম টু ইজ টু আর টু। অতীতে কাউকে কোনো কিছু করতে হতো, ওয়াজ টু ওয়ার টু। এরপর দেখেন, আমাদের আরেকটা ভার্ব আছে, এই যে এম টু ইজ টু আর টু বা ওয়াজ টু ওয়ার টু বলছি, এর ভিতরে সাপোজ নামের একটা শব্দ যুক্ত করা, অর্থাৎ এম ইজ আর ওয়াজ এর সাপোজ টু। এর বাংলা অর্থটা হচ্ছে কাউকে কোনো কিছু করার কথা। কাউকে কোনো কিছু করার কথা মানে কি? দেখেন, অ্যাম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু, এর অর্থ হচ্ছে সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করার কথা। আই এম সাপোজ টু গো টু অফিস, আমার অফিসে যাওয়ার কথা। ইউ আর সাপোজ টু গো টু এয়ারপোর্ট, তোমার এয়ারপোর্টে যাওয়ার কথা। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার,
তার একটা গাড়ি চালানোর কথা, কারো কোনো কাজ করার কথা। দে আর সাপোজ টু ইট অ্যাট রহিমস হোম, তাদের আজ রহিমের বাড়িতে খাওয়ার কথা। আই এম সাপোজ টু গিভ আ প্রেজেন্টেশন টুডে, আমার আজ একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা। ইউ আর সাপোজ টু সিং আ সং টুডে, তোমার একটা গান গাওয়ার কথা। হি ইজ সাপোজ টু প্লে ক্রিকেট, তার ক্রিকেট খেলার কথা। অর্থাৎ সাবজেক্টকে বর্তমানে কোনো কিছু করার কথা এইটা মেনশন করার জন্য অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, সাপোজ টু ব্যবহার। অর্থাৎ এবার দেখেন, কারো কোনো কিছু করার কথা ছিল, এটা যদি বলি তো ওয়াজ আর সাপোজ টু হয়। তার আগে একটু সবগুলো সেন্টেন্স আমরা দেখি, খেয়াল করেন। হি ইজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার বিমানবন্দরে যাওয়ার কথা। হি ইজ নট সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার আজ বিমানবন্দরে যাওয়ার কথা না। ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার কি বিমানবন্দরে যাওয়ার কথা? ইজেন্ট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার কি বিমানবন্দরে যাওয়ার কথা না। ওয়েন ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, কখন তার বিমানবন্দরে যাওয়ার কথা। ওয়াই ইজেন্ট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, কেন তার বিমানবন্দরে যাওয়ার কথা না। এবার দেখেন, ওয়াজ ওয়্যার সাপোজ টু, স্বাভাবিকভাবে কারো কোনো কিছু করার কথা ছিল, যেমন আই ওয়াজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, আমার আজ বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ক্যাচ ফিশ টুডে, আমার আজ মাছ ধরার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার টুডে, আমার আজ গাড়ি চালানোর কথা ছিল। অর্থাৎ অ্যাম, ইজ, আর সাপোজ টু মানে কারো কোনো কিছু করার কথা। ওয়াজ আর সাপোজ টু মানে কারো কিছু করার কথা ছিল। হ্যাঁ, অ্যাম টু, ইজ টু, আর টু মানে কাউকে কিছু করতে হয়। ওয়াজ টু, আর টু এর মানে হচ্ছে কাউকে কিছু করতে হতো। এই জিনিসগুলো ভালোভাবে আপনাদের পড়তে হবে, একটার সঙ্গে আরেকটা সেন্টেন্সকে কম্পেয়ার করতে হবে, গুলিয়ে ফেললে কিন্তু হবে না। এরপর দেখেন, এখানে আরেকটা ভার্ব আছে যেটা সবাই সচরাচর জানে না, বোঝে না, বা চেনে না। এগুলোকে দেখলে আপনি মনে করবেন কি যে কন্টিনিউয়াস টেন্স। যেমন দেখেন, এরকম একটা প্রশ্ন আসছিল একদিন একটা বিসিএস এর কোশ্চেনে, কোনটা সঠিক, মানে কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ফর এক্সাম্পল দেখেন, হি ইজ গোয়িং, খেয়াল করেন, টু ওপেন আ শপ। এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে সে একটা দোকান খুলতে যাচ্ছে। আর একটা হচ্ছে হি ইজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে। এখানে দুইটা সেন্টেন্স আছে, এই দুইটা সেন্টেন্সের ভিতর আপনার দেখলে খালি চোখে মনে হবে দুইটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স, বাট এখানে দুইটাই কন্টিনিউয়াস টেন্স না। একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আরেকটা এই সেমি মডালের সেন্টেন্স। কোনটা জানেন? দেখেন, এই হি ইজ গোয়িং টু ওপেন আ শপ, এইটা হচ্ছে একটা সেমি মডালের সেন্টেন্স। মানে এই ইজ গোয়িং টু একসঙ্গে এখানে অক্সিলারি ভার্ব, আর এই ওপেনটাকে মেইন ভার্ব হিসাবে ধরা হয়। আর হি ইজ গোয়িং টু মার্কেট এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পার্থক্য আমি কিভাবে বুঝবো? দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশন কি? কোন একটা কাজ এই মুহূর্তে হচ্ছে বা চলছে বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আমি বাজারে যাচ্ছি, আই এম গোয়িং টু মার্কেট, সে ভাত খাচ্ছে, হি ইজ ইটিং রাইস, সে বই পড়ছে, শি ইজ রিডিং বুক। এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বলি, যে এখন বা এইমাত্র কোন একটা কাজ হচ্ছে বা চলছে। অর্থাৎ সে বাজারে যাচ্ছে। কিন্তু উপরের যে সেন্টেন্সটা আছে না, হি ইজ গোয়িং টু ওপেন আ শপ, বাংলা অর্থ হচ্ছে সে একটা দোকান খুলতে যাচ্ছে। দোকান খুলতে যাচ্ছে মানে কি জানেন? সে একটা দোকান চালু করতে যাচ্ছে। চালু করতে যাচ্ছে মানে ইন ফিউচারে বা নিয়ার ফিউচারে সে একটা দোকান লঞ্চ করতে যাচ্ছে। লঞ্চ করবে মানে ভবিষ্যতে সে একটা দোকান খোলার কথা ভাবতেছে। সে যে এখনই দৌড়াচ্ছে এইরকম না, সে যাওয়ার কথা ভাবতেছে বা ওই কাজটা করার কথা ভাবতেছে। পসিবিলিটি, প্রবাবিলিটি এখানে আসে। এইটাকে বলা হয় সেমি মডাল অক্সিলারি ভার্বের সেন্টেন্স। এটা অনেকেই বোঝে না, ভাবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাট না। আমার ইজ গোয়িং টু একসঙ্গে একটা অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব কোনটা? ওপেন। কেউ কি আমার এই কথাটা বুঝতে পারছেন? এই সেন্টেন্সটার মানে সে এখন দৌড়াচ্ছে বিষয়টা এরকম না, যে সে সামনে একটা দোকান খুলবে, নেয়ার ফিউচারে কাজটা করবে। বুঝতে পারছেন কেউ? এটা বুঝতে পারছি স্যার। জি স্যার। জি স্যার বুঝেছি। ইয়েস স্যার। ধন্যবাদ। সো এইটা হচ্ছে একটা সেমি মডাল ভার্ব। যেমন, কোথায় গেল, এই যে, যেমন দেখেন, আই এম গোয়িং টু কুক রাইস, আমি ভাত রান্না করতে যাচ্ছি। অর্থাৎ অ্যাম, ইজ, আর ওয়াজ, আর গোয়িং টু এর পরে আরেকটা মেইন ভার্ব। হ্যাঁ, আই এম গোয়িং টু ওপেন আ শপ। আর ইউ গোয়িং টু লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখতে যাচ্ছ? ইংরেজি শিখতে যাচ্ছ মানে কি, যে উইল ইউ লার্ন ইংলিশ, এইটার একটা সিমিলার মিনিং, যে তুমি কি ইংরেজি শিখবে। আর তুমি যে এখন দৌড়াচ্ছ বিষয়টা কিন্তু এরকম না। হ্যাঁ, সে ক্রিকেট খেলতে যাচ্ছে, হি ইজ গোয়িং টু প্লে ক্রিকেট। রূপা গান গাইতে যাচ্ছিল, রূপা ওয়াজ গোয়িং টু সিং আ সং।
হ্যাঁ, so এইগুলোকে বলা হয় সেমি মডাল অক্সিলারি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, গোয়িং টু এর ব্যবহার। এরপর দেখেন আমরা আরেকটা ভার্ব একটু দেখি। এই ভার্বগুলো আমাদের ক্লিয়ার করতে হবে। আচ্ছা, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এইটা একটু আমরা দেখে ফেলবো, তাহলে এইটা নিয়ে আমাদের টেনশন করতে হবে না পরে। কথাটা বলছেন, আবারও আমি একটু স্মরণ করাই দিই আপনাদের, যেহেতু অনেকগুলো দেখাচ্ছি তো একটু মনে রাখতে হবে। প্রথমে আমি কি বলছি, অ্যাম টু, ইজ টু, আর টু, এগুলো কিন্তু খুবই সহজ। অনেকগুলো হলেও এটা কঠিন না, কিন্তু একদম ইজি স্ট্রাকচার। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু টাইম স্পেন্ড করলে হবে না, আমাদের সামনে অনেক কিছু করতে হবে, অনেক প্রেজেন্টেশন দিতে হবে, প্র্যাকটিক্যাল টপিকের উপর স্পিচ দিতে হবে, আমি আপনাদের নিয়ে অনেক কাজ করব। তো এইগুলো আমি চাচ্ছি তাড়াতাড়ি কাভার করতে, এবং এগুলো খুব কঠিন কিছু না। এগুলো যে প্রেশার হয়ে যাবে বা কঠিন লাগবে এরকম না, এগুলো কিন্তু খুবই ইজি। আমি আবারও বলছি, এগুলো অনেক ইজি। তো দেখেন আপনার এম টু, ইজ টু, আর টু কি ছিল, সাবজেক্টকে কোনো একটা কাজ করতে হয়, ওয়াজ টু, আর টু করতে হতো। এরপর কি দেখালাম, এম, ইজ, আর, ওয়াজ, আর, সাপোজ টু কোনো কিছু করার কথা বা করার কথা ছিল। এরপর হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, আর, গোয়িং টু কোনো কিছু করতে যাচ্ছে বা করতে যাচ্ছিল। এবার হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এটা হচ্ছে কাউকে কিছু করতে হবে। দেখেন, হ্যাভ এবং হ্যাজ এটা প্রেজেন্ট টেন্সের সেন্সে বসে, হ্যাড পাস্টে, অর্থাৎ হ্যাভ টু এবং হ্যাজ টু এর মানে হচ্ছে সাবজেক্টকে বাধ্যতামূলকভাবে কোনো একটা কাজ করতে হবে। করতে হবে, হ্যাজ টু তখনই বসে যখন একটা সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আর হ্যাড টু মানে কাউকে কোনো কাজ করতে হয়েছিল, এরকম একটা মিনিং যখন দেয় তাকে হ্যাড টু বলে। সাবজেক্টকে বা কাউকে বাধ্যতামূলকভাবে কোনো একটা কাজ করতে হয়েছিল তাকে হ্যাড টু বলে। ঠিক আছে, অর্থাৎ বাধ্যতামূলক, এই কথাটা কিন্তু আমার আসবে। ঠিক আছে, সেন্টেন্স গুলো একটু দেখেন। আই হ্যাভ টু গো দেয়ার, আমার সেখানে যেতে হবে, আমার সেখানে যেতে হবে। হ্যাঁ, হি হ্যাজ টু ডু দা ওয়ার্ক, সাবজেক্ট থার্ড পারসন বলে হ্যাজ বসছে কিন্তু। ঠিক আছে, একটা মিনিট। কি বলছে যে আই হ্যাভ টু গো দেয়ার, আমার সেখানে যেতে হবে। হি হ্যাজ টু ডু দা ওয়ার্ক, তার কাজটি, এখানে তার হবে, তার কাজটি করতে হবে। দে হ্যাভ টু রিড আ বুক, দে এটা কিন্তু থার্ড পার্সন বাট প্লুরাল। আমার সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ হবে, আদারওয়াইজ হ্যাভ। সো দে হ্যাভ টু রিড বুক, তাদের বই পড়তে হবে। মিতা হ্যাজ টু কাম হিয়ার অ্যাট নাইট, মিতাকে আজ রাতে এখানে আসতে হবে। জাকির হ্যাজ টু ক্যাচ ফিশ, জাকিরকে মাছ ধরতে হবে। রতন হ্যাজ টু গো টু লন্ডন, রতনকে লন্ডনে যেতে হবে, রতনকে লন্ডনে যেতে হবে। আর এইগুলো যখন নেগেটিভ করবেন, দেখেন এটা আপনাদের মনে আছে কিনা, গত ক্লাসে আমি যে ইউজ টু ভার্বটা পড়িয়েছিলাম না, আমি আপনাদের একটা কথা বলছিলাম যে ইউজ নট টু ব্যবহার করলে হয়, বাট আপনি যদি ডু নট বা ডাজ নট বা ডিড নট দিয়ে করেন তাহলে সেইটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। সরি, ডিডের কথা বলছিলাম, যে ডিডের ব্যবহার করলে ইউজ নট না বলে, মানে মানে আমি আমি ধূমপান করতাম না, ইউ ক্যান সে আই ইউজ নট টু স্মোক, বাট ইফ ইউ সে দ্যাট আই ডিড নট ইউজ টু স্মোক দ্যাট উইল বি বেটার। সো এইখানেও বিষয়টা এরকম, আমার প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সকে যেভাবে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করি, অর্থাৎ ডু ডাজ ডিডের ব্যবহার করে, এইটা ব্যবহার করলে সেন্টেন্সগুলো অনেক ভালো হয়, স্ট্যান্ডার্ড মানের হয়, মডার্ন গ্রামার অনুযায়ী এইটারই ব্যবহার করতে হয়। ঠিক আছে, যেমন দেখেন, আমার সেখানে যেতে হবে। হ্যাঁ, আই হ্যাভ, যেতে হবে না, আই হ্যাভ নট টু গো দেয়ার, অর ইউ ক্যান সে আই ডোন্ট হ্যাভ টু গো দেয়ার, বাট ইফ ইউ ইউজ ডোন্ট হ্যাভ টু দ্যাট উইল বি অ্যাপ্রোপ্রিয়েট। আমাকে কাজটি করতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। জাকিরকে মাছ ধরতে হবে না, সাবজেক্ট থার্ড পারসন, সো হ্যাজ বসবে। আর যদি আপনি ওই ডু ডাজ এর দিক দেখেন তাহলে ডাজ হয়, সাবজেক্ট থার্ড পারসন হলে আপনারা জানেন প্রেজেন্ট টেন্সে। তাহলে জাকির হ্যাজ নট টু ক্যাচ ফিশ, অর ইউ ক্যান সে জাকির ডাজেন্ট হ্যাভ টু, ডাজ বসলে কিন্তু আবার হ্যাজ টু হবে না। ডাজ বসা মানে কি, ভার্বের প্রেজেন্ট ফর্ম, হ্যাভ টু বসা মানে হ্যাজ থার্ড পারসন ফর্ম, ভার্বের একটা থার্ড পারসন ফর্ম হচ্ছে হ্যাজ। ডাজ এটাও একটা থার্ড পারসন ফর্ম, আর হ্যাভ এটা কিন্তু ফার্স্ট ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্মের ভার্ব। কথা বোঝেন? দেখেন এই জিনিসটা আপনারা বুঝতে পারেন কিনা, হয়তো বোঝেননি ঠিকভাবে, আমি একটু বুঝাই দিই। মনে করেন আমি যদি বলি যে তার একটা গাড়ি আছে, কি হ্যাজ আ, এখানে হ্যাজ কেন হবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমার হ্যাজ বসে। হ্যাজ কেন বসে, এটা হচ্ছে একটা থার্ড পারসন ভার্ব, অর্থাৎ আমাদের যে একটা ভার্বের পাঁচটা ফর্ম থাকে, যেমন এই হ্যাভ,
এটা প্রেজেন্ট ফর্মের ভার্ব। এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। এর যে পাস্ট পার্টিসিপল V3 এটাও হ্যাড। আর এর যে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম মানে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম এটা হচ্ছে হ্যাভিং। আর থার্ড পারসন ফর্ম হচ্ছে হ্যাজ। হ্যাঁ, তো এই ডু ভার্বের ডু প্রেজেন্ট ফর্ম, ডিড পাস্ট ফর্ম, ডান থার্ড পারসন ফর্ম, ওই পাস্ট পার্টিসিপল ফর্ম, ডুইং প্রোগ্রেসিভ ফর্ম, আর ডাজ হচ্ছে থার্ড পারসন ফর্ম। তো আমি যখন বলছি হি হ্যাজ আ কার, তার একটা গাড়ি আছে, যখন নেগেটিভ করতেছি আমার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ বসাতে হয়। আর ডাজ বসালে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসে। যেমন হি ডাজেন্ট, কি বলছি যে তার গাড়ি নেই, কি বলবো? হি ডাজেন্ট, ডাজ নট। আর ডাজেন্ট যখন বলবো তখন কিন্তু আমি হ্যাজ ব্যবহার করতে পারবো না, কারণ এটাও থার্ড পারসন, এটাও থার্ড পারসন, পরপর দুটো থার্ড পারসন ভার্ব একসঙ্গে বসে না। আমার ডাজ বসানো মানে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে যায়, তো এই হ্যাজ এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ। সেই জন্য হি হ্যাজ আ কার, তার গাড়ি আছে, হি ডাজেন্ট হ্যাভ আ কার, তার গাড়ি নেই, এই ফর্মটা আমার চলে আসে। কেউ কি বুঝতে পারছেন আমি কি বললাম? এই জায়গাটা ডাজেন্ট হ্যাভ হবে। হ্যাঁ, আমি বুঝি নাই। বোঝেন নাই? জি স্যার, বুঝতে পারছি। আমার তুমি একটু কষ্ট। বোঝেন নাই তাই না? দেখেন, হ্যাজ নট বসানো যাবে? হ্যাঁ, হ্যাজ নট। না, হ্যাজ নট বসানো যাবে না। কারণ কি? এই সেন্টেন্সটা আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, এই হ্যাজটা এখানে মেইন ভার্ব হিসাবে বসছে। অর্থাৎ বিষয়টা বোঝেন, আমি যদি বলি আই গো টু স্কুল, বাংলা অর্থ কি? আমি স্কুলে যাই। এখন আপনি এটা নেগেটিভ কি এরকম বলবেন, আই গো নট? আই গো নট বলা যায়? মেইন ভার্বের সাথে নট বসানো যায়? যায় না। তো এখানে হ্যাজটা তো মেইন ভার্ব, তো এর সাথে নট বসানো যাবে না। আমার নট বসাতে গেলে কি করতে হবে? ডু নট, ডিড নট। অর্থাৎ আই ডু নট গো টু, গো টু স্কুল, আমি স্কুলে যাই না, এরকম হয়। এবার দেখেন, আমি যদি বলি যে সে স্কুলে যায়, তো সাবজেক্ট থার্ড পার্সন হলে ভার্বের সাথে এস বা ইএস হয়, যে হি গোস টু স্কুল। অর্থাৎ এই গোস মানে কি? ভার্বের থার্ড পার্সন ফর্ম। যেমন আমি যদি গো ভার্বের ফর্ম গুলো লিখি, গো মানে যাওয়া, গো মানে কি? যাওয়া। এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গোয়িং, আর থার্ড পারসন ফর্ম হচ্ছে গোস। তো যখন আমি এই হি গোস টু স্কুল লিখলাম, এটা আমি যখন নেগেটিভ করব, আমার কিসের ব্যবহার করতে হয়? ডাজের। যে হি ডাজেন্ট, এটা তো আপনারা বলছেন, এটা কিন্তু আমি আগে দেখিয়েছি। আর ডাজ বসানো মানে কি? ভার্বের সাথে এস বা ইএস থাকবে না, আমরা এটা বলি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, হি ডাজেন্ট গো টু স্কুল। অর্থাৎ আমার এই দেখেন, এই ডাজ থার্ড পারসন ফর্ম, গোস ও থার্ড পারসন ফর্ম, তো পরপর দুটো থার্ড পারসন ফর্ম বসে না। আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যখন গোজ হচ্ছে, নেগেটিভ করতে গেলে ডাজ বসাচ্ছে, আর ডাজ বসালে মেইন ভার্বটা এই থার্ড পারসন ফর্ম থেকে এই প্রেজেন্ট ফর্মে চলে আসে, এই গো হবে হচ্ছে আমার মেইন ভার্ব, গো। তো এইভাবেই আমার হ্যাজ বসতেছে আমার মেইন ভার্ব হিসাবে সাবজেক্ট থার্ড পারসন হলে। বাট যখনই আমি নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতেছি, ডাজ বসাচ্ছি। আর ডাজ বসলেই হ্যাজ আর হবে না, হ্যাজের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ। গোস এর প্রেজেন্ট ফর্ম কি? গো। হ্যাজের প্রেজেন্ট ফর্ম কি? হ্যাভ। তো এই ডাজ, ডু, ডিড এগুলো বসালে মেইন ভার্বটা একদম রুট ফর্ম বা প্রেজেন্ট ফর্মে চলে আসে। বুঝতে পারছেন? এই হচ্ছে কথা। বোঝা যায় আমার কথাগুলো কি বললাম? স্যার। জি স্যার। দেখেন, আরেকটু দেখেন, আরো বুঝতে পারবেন, খেয়াল করেন। তাহলে কি বললাম? যে জাকিরকে মাছ ধরতে হবে না, জাকির ডাজেন্ট হ্যাভ টু ক্যাচ ফিশ। রতনকে লন্ডনে যেতে হবে না, রতন, রতন হ্যাজ নট টু গো টু লন্ডন, আর রতন ডাজেন্ট হ্যাভ টু গো টু লন্ডন। রতন হ্যাভ নট অর ডাজেন্ট হ্যাভ, হ্যাজ নট। হ্যাঁ, এরপর ইন্ট্রোগেটিভ কি? ডাসটা বা ডুটা সাবজেক্টের আগে আসে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাস, আর সেকেন্ড ফর্ম বা ফার্স্ট পারসন ফর্মের সাবজেক্ট হলে ডু। করিমকে কি আজ লন্ডনে যেতে হবে? ডাস করিম হ্যাভ টু গো টু লন্ডন? তোমার কি স্কুলে যেতে হবে? ডু ইউ হ্যাভ টু গো টু স্কুল নাও? রুমার কি আজ রান্না করতে হবে? ডাজ রুমা হ্যাভ টু কুক টুডে? ডাজ রুমা হ্যাভ টু কুক টুডে? হ্যাঁ, এরপর দেখেন, রুমার কি আজ স্কুলে যেতে হবে না? ডাজেন্ট রুমা হ্যাভ টু গো টু স্কুল টুডে? ডাজেন্ট রুমা হ্যাভ টু গো টু স্কুল টুডে? এটা বলে নেগেটিভ ইন্ট্রোগেটিভ। তোমার কি আজ রাতে বই পড়তে হবে না? ডোন্ট ইউ হ্যাভ টু রিড বুক টুনাইট? ডোন্ট ইউ হ্যাভ টু রিড বুক টুনাইট? জাকিরকে কি আজ মাছ ধরতে হবে না?
ডাজেন্ট জাকির হ্যাভ টু ক্যাচ ফিশ টুডে? এগুলো কিন্তু আপনাদের পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। তারপর আমি এই জায়গাটা থেকে আপনাদের একটা এক্সাম নিব, এই রিলেটেড কিছু সেন্টেন্স একসঙ্গে মিক্সড করে ট্রান্সলেশনের জন্য দিব। এবং আপনাকে এটা বের করতে হবে কোনটাতে কোন সব সেন্টেন্সটা আপনি এম টু ইস টু আর টু দিয়ে করবেন, কোনটা সাপোজ টু দিয়ে করবেন, কোনটা গোয়িং টু দিয়ে করবেন, আর কোনটা হ্যাভ টু হ্যাজ টু দিয়ে করবেন। এটা আপনাকে করতে হবে, আইডেন্টিফাই করে সেন্টেন্স ট্রান্সলেশন করতে হবে। আমি দিব এটা। এবার দেখেন, এবার আমরা একটু হ্যাড টু তে আসবো। কথাটা বলছি, আগে একটু সবগুলো দেখি। আগে এই হ্যাভ টু যেটা, এটার ডিটেলসটা একটু দেখেন, অর্থাৎ কতগুলো সেন্টেন্স এটাকে ভাঙা যায়। ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে। তোমাকে প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে। ইউ ডোন্ট হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে। তোমাকে ইংরেজি অনুশীলন করতে হবে না। ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে? তোমাকে কি প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে? হ্যাঁ। ডোন্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে? তোমাকে কি প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে না? হ্যাঁ। ওয়েন ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে? তোমাকে কখন ইংরেজি অনুশীলন করতে হবে? হোয়েন। এরপর কি আছে? হোয়াই ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে? তোমাকে কেন ইংরেজি অনুশীলন করতে হবে? এরপর কি আছে? কথাটা বোঝেন। রিপন হ্যাজ টু গো টু লন্ডন। রিপনকে লন্ডনে যেতে হবে, সাবজেক্ট থার্ড পারসন, এই জন্য হ্যাজ। রিপন ডাজেন্ট হ্যাভ টু, ডাজেন্ট হ্যাভ, নট হ্যাজ, হ্যাঁ। অথবা হ্যাজ নট টু, বাট হ্যাজ নট টু ব্যবহার করবেন না, ডাজ দিয়ে করবেন, এটা ভালো হয়। রিপন ডাজেন্ট হ্যাভ টু গো টু লন্ডন। রিপনকে লন্ডনে যেতে হবে না। ডাজেন্ট, সরি, ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন? রিপনকে কি লন্ডনে যেতে হবে? ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন? ডাজেন্ট রিপন হ্যাভ টু গো টু লন্ডন? রিপনকে কি লন্ডনে যেতে হবে না? ওয়াই ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন? রিপনকে কেন লন্ডনে যেতে হবে? ওয়াই ডাজেন্ট রিপন হ্যাভ টু গো টু লন্ডন? রিপনকে কেন লন্ডন যেতে হবে না? ওয়েন ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন? রিপনকে কখন লন্ডন যেতে হবে? তো এবার দেখেন, হ্যাভ টু এবং হ্যাজ টু মানে কাউকে কিছু করতে হবে, হ্যাড টু মানে কাউকে কোনো কিছু করতে হয়েছিল, এরকম একটা মিনিং আমার দেয় এই হ্যাড টু ভার্ব। সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। নেগেটিভ কি? ডিডেন্ট হ্যাভ টু, অর্থাৎ ডিড বসবে, আর এই হ্যাড আর হ্যাড থাকবে না, এটা হ্যাভ হয়ে যাবে। আর ইন্ট্রোগেটিভেও ডিড আসবে। যেমন, আমাকে লন্ডনে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো টু লন্ডন। আমাকে লন্ডনে যেতে হয়নি, আই ডিডেন্ট হ্যাভ টু গো টু লন্ডন। আমাকে কি লন্ডনে যেতে হয়েছিল? ডিড আই হ্যাভ টু গো টু লন্ডন? আমাকে কি লন্ডনে যেতে হয়নি? ডিডেন্ট আই হ্যাভ টু গো টু লন্ডন? জাকিরকে ইংরেজি শিখতে হয়েছিল, জাকির হ্যাড টু লার্ন ইংলিশ। জাকিরকে ইংরেজি শিখতে হয়নি, জাকির ডিডেন্ট হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কি ইংরেজি শিখতে হয়েছিল? ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? জাকিরকে কি ইংরেজি শিখতে হয়নি? ডিডেন্ট জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? জাকিরকে কেন ইংরেজি শিখতে হয়েছিল? ওয়াই ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? জাকিরকে কখন ইংরেজি শিখতে হয়েছিল? ওয়েন ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? তো এইভাবে এই সেন্টেন্সগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আমি একটু সবগুলো একসঙ্গে আপনাদেরকে বলে দিচ্ছি, কথাটা বোঝেন। আমি যদি বলি, হি ইজ টু গো টু অফিস। তাকে অফিসে যেতে হয়, তাকে অফিসে যেতে হয় এভরিডে, ফর এক্সাম্পল। তাকে প্রতিদিন অফিসে যেতে হয়। হি অস টু গো টু অফিস। তাকে অফিসে যেতে হতো। হি ইজ টু গো টু অফিস, তাকে যেতে হয়। হি ওয়াজ টু গো টু অফিস, তাকে যেতে হতো। হি ইজ সাপোজ টু গো টু অফিস, তার অফিসে যাওয়ার কথা। হি ওয়াজ সাপোজ টু গো টু অফিস, তার অফিসে যাওয়ার কথা ছিল। হি হ্যাজ টু, খেয়াল করেন, হি হ্যাজ টু, সাবজেক্ট থার্ড পার্সন হলে হ্যাজ বসে কিন্তু। হি হ্যাজ টু গো টু অফিস, তাকে অফিসে যেতে হবে। হি হ্যাড টু গো টু অফিস।
তাকে অফিসে যেতে হয়েছিল। জাস্ট এই 6টা সেন্স মেনটেন করে এদের বাংলা অর্থটা করবেন, এবং এই প্রত্যেকটা সেন্টেন্সে নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাড করে ইন্ট্রোগেটিভ, এইটা করা শিখতে হবে। এছাড়া এর বাইরে আর কিছু না। তাহলে কি কি দেখালাম আপনাদের, আবারও বলি। এম টু ইস টু আর টু মানে কি? কাউকে কিছু করতে হয়। ওয়াজ টু ওয়ার টু কাউকে করতে হতো। অ্যাম ইজ আর সাপোজ টু কারো কোনো কাজ করার কথা। ওয়াজ আর সাপোজ টু কারো কোনো কাজ করার কথা ছিল। হ্যাভ টু, হ্যাজ টু কাউকে কিছু করতে হবে। হ্যাড টু মানে কাউকে কোনো কাজ করতে হয়েছিল। এই সেন্সগুলো মেনটেন করে আমি সেমি মডেল ভার্বের টোটাল পিডিএফ ফাইলটা দিয়ে দিব, ক্লাস রেকর্ডটা দিব। দিলে আপনারা একটু এটা কাভার করে ফেলবেন। এই ছাড়া আর কিছু না। আর অল্প কিছু সেন্টেন্স ট্রান্সলেশন করতে দিব, সেটা একটু আপনারা করবেন। আগামীকাল সকালে আমি সেটা পাঠিয়ে দিব। ঠিক আছে? এগুলো কি মুখস্থ করতে হবে? মুখস্থ তো বিষয় না, মুখস্থ তো করতে হবে, বাট মুখস্থ আবার কাকে বলে আমি তো এটা বুঝি না। জাস্ট সেন্টেন্স গুলো করতে হবে পড়বেন, তাই না স্যার? সেন্সটা বুঝবেন, বুঝতে হবে এই বিষয়গুলো। যে কি অ্যাম টু ইস টু আর টু মানে কি? আমার তো মুখেই হয়ে যাচ্ছে কাউকে কিছু করতে হয়। ওয়াজ টু আর টু করতে হতো। অ্যাম ইজ আর সাপোজ টু করার কথা। ওয়াজ আর সাপোজ স্যার টু পিডিএফটা আজকে করার দেওয়া কথা যায় ছিল। না? হ্যাঁ, আমি পাঠিয়ে দিব আজকে। ঠিক আছে। স্যার আমি প্রিন্ট করতে পারি না, ওই যে কালার প্রিন্ট, এটা আমাদের দেশের বাইরে হচ্ছে না আবার স্যার। বইটা প্রিন্ট করে নেবেন, এগুলো সব বইয়ের মধ্যে আছে। আমার যে 139 পেজের যে বইটা আছে না, ওইটার মধ্যে সবকিছু আছে। ওইটা কালার প্রিন্ট না। না পাইছি না স্যার। ঠিক আছে। আর সাইডের কালার গুলো একটু অফ করা যায় না? আচ্ছা ঠিক আছে, আমি এডিট করে দিব, সমস্যা নাই। যদি ঠিক আছে খুব স্যার, স্যার প্রবলেম হয় আপনার আমি। কি কোনো বই আছে লেখা যে আপনি নিজে এডিট করতে পারবেন পিডিএফ ওয়ার্ড করে? ঠিক আছে। স্যার পিডিএফটা তো বইটা কি কোথাও কিনতে পাওয়া যাবে? স্যার বইটা কিনতে পাওয়া যাবে? পিডিএফ আমি দিয়ে দিয়েছি অনেকবার, 2-3বার আমি ফরওয়ার্ড করছি, দরকার হলে আবার দিয়ে দিব। এটা আপনারা যে কোনো একটা কম্পিউটারে ঘর থেকে ফটোকপি করে বের করে নেবেন, প্রিন্ট আউট করে। অনেক সুন্দর করে অনেকেই দেখি বের করে নেয়, ওর উপর দিয়ে বিভিন্ন বাইন্ডিং করে সুন্দর করে। দেখি আমাকে মাঝে মাঝে ছবি তুলে দেখায়। সো এটা বের করে নিবেন, বইয়ের মধ্যে সবকিছুই আছে পরপর, এই সমস্ত যা যা পড়াচ্ছি না, এই সব লেসনই পরপর সাজানো আছে। আর আমি তো আবার ভাগ ভাগ করেও দিচ্ছি, প্রত্যেকটা ক্লাসের ফাইল আমি দেই রেকর্ডের সাথে। ঠিক আছে।